সরি, মানে আমি ওর প্রতি খুবই কৃতজ্ঞ, সবার সামনে বললাম, ধন্যবাদ। আমি একটা জিনিস খেয়াল করতাম কি, আমাদের সোসাইটিতে মানে মানুষ কাপুরুষ হতে এত কাপুরুষ হয়ে যেত, এত কাপুরুষ। কয়েকটা ঘটনা বলি, কি একটা দেশে বসবাস করতাম। আমার দুঃখ লাগে, আমি আবারও বলছি, আমার ইউনিভার্সিটি লাইফে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, যে সে একটা বড় সরকারি কর্মকর্তা হওয়ার পর সে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল। সে আমার বললো, আমি আর তোকে ফোন করবো না, তুইও করিস না। এবং তার মেয়ের বিয়েতে, যেই মেয়েকে আমি ছোটবেলায় কোলে নিয়েছি, তার মেয়ের বিয়েতে আমাকে দাওয়াত দিল না, দাওয়াত দিল আমাদের ক্লাসমেট এক ছাত্রলীগের লিডারকে, যার সাথে কোনো রকম ফ্রেন্ডশিপ কোনোদিন ছিল না। তা আমার কাছে মনে হতো, আমাকে যদি সে বিয়েতে দাওয়াত দিত, এই জন্য কি তার চাকরিতে চলে যেত? আসলে তো যেত না, আসলে তো যেত না। আমার এক বন্ধু এখানে আছে, নাম বলবো না, সে একবার আমার সাথে একটা ছবি দিল। ছবি দেওয়ার পর তাকে দুই একটা খারাপ কথা বলা হলো, তুই বেটা জামাতের লোকের সাথে ছবি দিয়েছিস, সাথে সাথে ভয়ে ডিলিট করে দিল। সমস্যা কি? দু একটা সমালোচনা শুনলে হাজার হাজার মানুষ আমাকে যা তা লিখে, সো হোয়াট? আমি যদি জানি আমি সত্য পথে আছি, সমস্যা কি? আমি যদি এট দ্য এন্ড অফ দ্য ডে, আমি যখন একা থাকবো, তখন যদি আমার মনে হয় না আমি অন্যায় করি নাই, 1 কোটি মানুষ কি বলবে, তাতে কি আসে যায়? বাংলাদেশে কার সম্পর্কে বলে নাই, জিয়াউর রহমানের মতো মুক্তিযোদ্ধাকে বলছে পাকিস্তানের এজেন্ট। খালেদা জিয়া একটা বৃদ্ধা মহিলা বলছে সে নাকি মদ খেয়ে লিভার পচিয়ে ফেলেছে। দেশের আরেক এই প্রধানমন্ত্রী তার সম্পর্কে এই ধরনের কথা বলেছে, আরো অনেক নোংরা কথা বলতো, আমাদের মহানবীকে নিয়ে কি কথা বলতো। আপনার কে কি বলবে, এটার জন্য আপনি এত কাপুরুষ হয়ে যাবেন? আমরা 15 বছর যে এই নারকীয় শাসন সহ্য করেছি, এটার পিছনে আমাদের কালেকটিভ কাপুরুষতাও ছিল। আজকে রাশেদ একটা কথা বলেছে, আপনি দেখবেন ঢাকা ইউনিভার্সিটি কিছু কিছু শিক্ষক ছিল যে কোনো বিপদ আপদে আসতো, কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে, শিবির ট্যাগ লাগতে পারে এই ভয় থাকলে কেউ আসতো না, একমাত্র আমি আসতাম। আমাদের লাস্ট ঘটনাতে এমনকি শোনেন, আপনারা যারা এখানে শিবিরের আছেন বা যারা জামাতের আছেন, আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিবিরের টিচার ছিল তারাও আসতো না, একজন আসতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত পন্থী হওয়ার কারণে যারা ভিসি হয়েছেন এখন, প্রত্যেকের তো নাম জানি, একজন আসতো না। এবং যখন আমাদের লাস্ট ঘটনা, রোজার মধ্যে কোরআন শরীফ পড়ানোর অপরাধে কতগুলা ছেলেকে টেনে নিয়ে পিটালো ছাত্রলীগ, আমার ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের ছাত্র, যখন ওরা দাঁড়িয়েছে আমি ওদের সাথে দাঁড়িয়েছি, আই ওয়াজ দ্য ওনলি টিচার। শিফাত, তুমি এখানে আছো? শিফাত ছিল সেখানে, আমি একমাত্র শিক্ষক ছিলাম। এত কষ্ট লেগেছে, আমার ডিপার্টমেন্টের ছেলেদেরকে পিটিয়েছে। ঢুকে দেখলাম টিচার্স লাউঞ্জে কয়েকজন গল্প করছে আমার টিচাররা। আমরা, তোমাদের লজ্জা লাগে না? তাদের মধ্যে একজন আবার শিবির করতো, খুব বড় পজিশনে আছে এখন, এই 5ই অগস্টের পর বড় পজিশনে পেয়েছে, কেউ যেত না। ভাই সেম বললেন না, সারা বাংলাদেশের অবস্থা ছিল, কেউ যেত না। এবং আপনি একটা জিনিস জানেন যে শিবিরের বিভিন্ন কারণে বা জঙ্গি বলছে তাদের জন্য আমি কথা বলতাম দেখে, আবার প্রগতিশীল শিক্ষকদের কেউ কেউ আমার সাথে কমফোর্টেবল ফিল করতো না। এই যে আমার কলিগ আছে আমিনুল, জানে, উনি এখানে আসবে, মানে আমি শিবিরের পক্ষে কথা বলি, কত খারাপ। এই জন্য আমার সমস্ত কিছু সম্পর্কে জানে, আমার জীবনযাপন সম্পর্কে জানে, তারপর আমার সাথে একটা মঞ্চ ভাগাভাগি করতে একটু দ্বিধাবোধ করতো। তো এইগুলি কথা এই জন্য বললাম যে আমাদের তো ধরেন অনেক ধরনের সাফারিংস হতো। আজকে দেখবেন অনেকে বলবে যে উনার কেন কিছু না। ভাই হয় নাই কি, রুমের মধ্যে আগুন দিয়েছে, রুমের মধ্যে তালা দিয়েছে, গুলি করবে মারবে বলেছে, রাষ্ট্রদ্রোহিতা মামলা দিয়েছে, ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দিয়েছে, যুদ্ধ অপরাধ আইনে মামলা দিয়েছে। ইউএনডিপি এডিবির কনসালটেন্ট ছিলাম, সমস্ত কনসালটেন্সি ক্যান্সেল করে দিয়েছে। 1.5 বছর অন্য একটা প্রাইভেট চাকরি পাওয়ার কি পরিমাণ আর্থিক অসুবিধায় গিয়েছে আমি জানি। সামাজিক সম্পর্ক নষ্ট করে দিয়েছে। ছোটবেলার বন্ধু তার বোনের বিয়েতে দাওয়াত দেওয়ার সাহস পায় নাই। আমার সবচেয়ে ঘনিষ্ঠ একজন ছাত্র, যেখানে সোভানি আছো, সোভানিদের ফ্রেন্ড, পৃথিবী একদিকে আমি একদিকে তার, হঠাৎ করে লন্ডনে যাওয়ার আগে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল। আমি হতবাক। আমি আমার স্ত্রীকে বললাম যে ও এটা করতে পারে, ফোনই ধরে না। পরে গিয়ে শুনলাম ওখানকার আওয়ামী লীগ তাকে বুঝেছে, সার্টিফিকেট দিয়েছে, তোমার বাসা থাকে, তোমার কিন্তু খবর আছে। লন্ডনে সমস্ত সামাজিক সম্পর্ক শেষ করে দিয়েছিল। এত নিষ্ঠুর, নারকীয়। আমি জানি না যে আমরা কি পাপ করেছিলাম যে আমরা শেখ হাসিনার মতো একটা শাসক পেয়েছিলাম বাংলাদেশে। সমস্ত সামাজিক সম্পর্ক নষ্ট করে দিয়েছিল।
মানুষ মানুষের সাথে স্বাভাবিক সম্পর্ক শেষ করে দিয়েছিল। সেগুলির বিনিময়ে আজকে আমরা এই জায়গাটাতে আসছি, এটা আপনার খুব অলৌকিকই মনে হয়। একটা কথা শুধু বলে শেষ করি, আমার এই বইটা মানে সাহিত্য মূল্য কি বা কি হয়েছে কিছু আমি খুব বেশি বদার থাকি না। আমি যখন প্রথম নিষিদ্ধ কয়েকজন লিখি, তার আগে আমি একটা ইমদাদুল হক মিলন ভাইয়ের বই পড়ছিলাম। উনি অনেক জনপ্রিয় লেখক ছিলেন। তো ওখানে একটা ওই নিষিদ্ধ কয়েকজন ভূমিকাতে লেখা আছে, ওখানে একটা ছাত্র সন্ত্রাসের বর্ণনা ছিল, হকি স্টিক নিয়ে মাথার মধ্যে লাল ফিতা বেঁধে। তো আমার খুবই অবাক লাগলো, তখন কি হকি স্টিক আর লাল ফিতা দিয়ে মারামারি করে নাকি? তখন আপনার কাটা রাইফেল, তারপরে আপনার অ্যাস্ট্রা, বেরোটা, এই সমস্ত পিস্তল থাকতো ছাত্রদের হাতে। আমি খুব রাগ করে লিখলাম, যেগুলি কি লিখে। এই রাগ আমার এখনো শেষ হয় নাই। এখনো আমি যখন উপন্যাস পড়ি অদ্ভুত লাগে। বলে 100 বছর আগে যে লোক মরে গেছে তার নিয়ে উপন্যাস লিখতেছে, মানে উদ্ভট সব বিষয়। একটা দেশে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, এটা কেন আমি সাহিত্যে আনতে পারবো না? কেন আমার 100 বছর পর ওয়েট করতে হবে, 50 বছর পর ওয়েট করতে হবে? একটা উপন্যাসের একটা মিনিং তো থাকবে, একটা পারপাস তো থাকবে, একটা পারপাস তো থাকবে। শুধু বিনোদন দেওয়া তো পারপাস না। আপনারা খেয়াল করে দেখেন, আমি যে উপন্যাসে লিখেছি ওই সময়কাল, ওই সময়টা আমার মনে হয় আমাদের যে সাহিত্য চর্চা, এখানে এই জিনিসটা একটু খুব বেশি মনোযোগ দেওয়া দরকার। যে সাহিত্য একটা খুব বড় প্রোটেস্টের জায়গা হতে পারে। আমাদের কবিতা অনেক প্রোটেস্ট, কবিতার মধ্যে দিয়ে অনেক প্রোটেস্ট হয়েছে। সাহিত্যের মধ্যে দিয়ে প্রোটেস্টটা আমার কাছে মনে হয় কম হয়েছে। আমার পড়াশোনা কম আছে, বাট আমার কাছে মনে হয়েছে অনেস্টলি আমরা এই সাহিত্য চর্চা, গল্প, উপন্যাসের মধ্যে দিয়ে আমাদের প্রতিবাদটা জারি রাখতে পারি। এটা আমাদের করা উচিত। আর আন্দালিব রাশদি ভাই, উনি অনেক কথা বললো করে। উনি আমার খুব প্রিয় লেখক। আমি ছোটবেলায় ইত্তেফাকে ওনার গল্প পড়তাম। আন্দালিব রাশদির নামটা খুব পছন্দ হতো, খুবই পছন্দ হতো। পরে দেখলাম আন্দালিব রাশদি বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট আমলা, এবং বাংলাদেশে আমাদের যত মানুষ আছে দেখেছি তাদের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট অনেস্ট পার্সন, মোস্ট অনেস্ট পার্সন। দেখেন আজকে উনাকে নিয়েও কত অদ্ভুত কথা শুনেছেন। উনি কোথায় থাকে জানেন? উনি বসিলায় থাকে। উনি বাংলাদেশ সরকারের সবচেয়ে জ্যেষ্ঠ একজন সচিব, সবচেয়ে জ্যেষ্ঠ সচিব। আমি এটা বললাম, বলতে বাধ্য হলাম আর কি। মানে ওনার মতো মানুষ হয়, কি সব কথা বলে দেখেন। তো এটা মনে হয় কি আমরা কি ওই ট্যাগের রাজনীতি থেকে বেরোয় আসছি? আমরা কি এখন আবু বকর রয়ে গেছি না অনেকে? এখন আমরা আবু বকর না? এখনো কি আমরা ট্যাগ দেই না? আওয়ামী লীগকে যেই কারণে ঘৃণা করতাম, ট্যাগের রাজনীতি দিয়ে মানুষকে ভিক্টিমাইজ করা, সেটাকে আমরা এখনো করে চলছি না? আমার কাছে শুধু একটাই কাছে মাঝে মাঝে মনে হয়, মাঝে মাঝে খুব দুঃখ লাগে। মনে হয় কি, যেই নিষ্ঠুরতা, নারকীয়তা, মিথ্যাচার, ট্যাগের রাজনীতি, অশ্লীলতা, যে বৈষম্য,